জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ পড়াবেন ৭ ইমাম। পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন সময়ের ব্যাপার। আরও জানিয়ে দিব মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ২২ জান্তা সেনা নিহত। এরপর জানিয়ে দিব পুতিনের সাথে গুরুত্বপূর্ণ কাজ করতে চান ট্রাম্প। এরপর জানিয়ে দিব চীনের বিরুদ্ধে বড় পদক্ষেপ ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের রাতভর সংঘর্ষে ১৮ সেনাসহ নিহত ৪১। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ পড়াবেন ৭ ইমাম। ২০২৫ সালের ১লা মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজের জন্য ৭ জন ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে। মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ঘোষিত ৭ ইমাম হলেন শেখ আব্দুর রহমান আল সুদাইস, শায়েখ মাহের আল মোয়াইকলি, শেখ আবদুল্লাহ জুহানি, শেখ বন্দর বালিলা, শেখ ইয়াসির দৌসারি, শেখ বদর আল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল শামশান। জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে খুব শিগগিরই রমজানের তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। বিশ্বজুড়ে মুসলমানরা এই মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর ২ পবিত্র মসজিদে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন মসজিদের পাশাপাশি মক্কা গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে রমজান বা তারাবির বিশেষ নামাজ আদায় করা হয়। এগুলো বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ২২ জান্তা সেনা নিহত। মিয়ানমারের গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সের অতর্কিত হামলায় অন্তত ২২ জান্তা সেনা নিহত হয়েছে। এ সময় ৮ জনকে জীবিত আটক করা হয়। ইরাবতী জানিয়েছে সবশেষ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি মন্দলয় অঞ্চলের নাটুগি টাউনশিপে এই হামলাটি চালানো হয়। এক বিবৃতিতে পিপলস ডিফেন্স ফোর্স বলেছে, সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন অংজাও মিন সহ জান্তা সেনাদের ২১ জনের লাশ উদ্ধার করেছি। পরে আমরা খবর পাই মেজর ইয়ান লিং অং আহত অবস্থায় পশ্চাদপসরণের সময় মারা গিয়েছেন। আমরা ৮ জান্তা সেনাকে আটকও করেছি। অং সান সুচির বেসামরিক সরকারকে সেনাবাহিনীর উৎখাতের মধ্য দিয়ে মিয়ানমারের গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ সংঘাতময় পরিস্থিতিতে জান্তা সরকার চলতি বছর একটি নির্বাচন করার পরিকল্পনা করছে। লড়াই, অর্থনীতি ভেঙে পড়া এবং কয়েক ডজন রাজনৈতিক দল নিষিদ্ধ বা অংশ নিতে অস্বীকার করা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ জান্তা। চীনের বিরুদ্ধে বড় পদক্ষেপ ট্রাম্পের। কানাডা ও মেক্সিকোর পর এবার চীনকে নিশানা করলেন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হয়েই তিনি ঘোষণা করেছিলেন প্রতিবেশী ২ দেশের পণ্যে ২৫% শুল্ক আরোপ করবেন। ফেব্রুয়ারি থেকেই তা কার্যকর হচ্ছে। তবে এর সঙ্গে সঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের উপর ১০% শুল্ক নির্ধারণের ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার রাতে ট্রাম্প জানিয়েছেন সব চায়না পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। কারণ হিসেবে তিনি জানিয়েছেন চায়নার তৈরি অবৈধ কিছু পণ্য মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকছে। এর বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরই কানাডা ও মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই সঙ্গে বেইজিংকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন চীনে তৈরি বহু অবৈধ ওষুধ মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকলেও বেইজিং কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। চীন যতদিন না এ বিষয়ে ব্যবস্থা নেবে ততদিন পর্যন্ত চায়না পণ্যে শুল্ক চাপানো হবে। পুতিনের সাথে গুরুত্বপূর্ণ কাজ করতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন
তার প্রশাসন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে। সেই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন তিনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই চলমান সংঘাত অবসানে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, আমরা কথা বলবো এবং সম্ভবত এমন কিছু করব যা তাৎপর্যপূর্ণ হবে। আমরা এই যুদ্ধের অবসান চাই। আমি প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ শুরুই হতো না। তবে তার প্রশাসনের কোন কর্মকর্তা রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছেন সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষ ইতোমধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছে। পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটা বলতে চাই না। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। যদিও তার প্রেসিডেন্ট থাকার সময়েই পূর্ব ইউক্রেনে কিয়েভের বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত শুরু হয়, যা ২০২২ সালে পুতিনের পূর্ণমাত্রার আক্রমণে রূপ নেয়। পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন সময়ের ব্যাপার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, দখলদার ইসরায়েলকে পরাজিত করা এখন খুবই সম্ভব এবং পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন নাগালের মধ্যে এবং সময়ের ব্যাপার মাত্র। শুক্রবার দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, আমাদের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধী মূলত হামাসের গৌরবময় আল আকসা ফ্লাট যুদ্ধের মধ্য দিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে। খলিল আল হাইয়া বলেন, এর মধ্যে প্রধান বিষয়টি হল দখলদার ইসরায়েলকে অপমান করা হয়েছে। আল্লাহর ইচ্ছায় অহংকারী শক্তিকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এবং ইহুদিবাদী রাষ্ট্র ও সেনাবাহিনী দুটোকেই অজেয় শক্তি হওয়ার মিথ্যাকে ধ্বংস করে দিয়েছে। হামাসের এই শীর্ষ নেতা বলেন, এখন যুদ্ধ বন্ধ হয়েছে এবং উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই তো স্বাধীনতাকামী সংগঠনটি আনুষ্ঠানিকভাবে তাদের বেশ কয়েকজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের তালিকা প্রকাশ করেছে, যারা এই পবিত্র ভূমিকে তাদের বিশুদ্ধ রক্ত দিয়ে সিক্ত করে গেছেন। পাকিস্তানের রাতভর সংঘর্ষে 18 সেনাসহ নিহত 41। পাকিস্তানে রাতভর সংঘর্ষে 18 জন সেনা সদস্য ও 23 জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। শুক্রবার রাতভর দেশটির বেলুচিস্তান রাজ্যের কালাথ জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে বেলুচিস্তানের কালাথ জেলার মঙ্গসের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের একটি দল তাদের বাধা দেয়। এতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, বৈরী ও শত্রু শক্তির ইন্ধনে চালানো এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা। তবে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত প্রক্রিয়া দেখিয়ে সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় এবং 12 জন সন্ত্রাসীকে নির্মূল করে, যাতে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়।